আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আপনাদের আহ কয়েকটা আজকের বিষয়টা এমন একটা বিষয় যা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু একটু সহজ বেশি আর কি। ঠিক আছে, তুলনামূলক এইটাতে নাম্বার তোলাটা অনেক সহজ হয়, কম পরিশ্রমে একটু বেশি নাম্বার উঠে। জি স্যার। ঠিক আছে, সুতরাং আমরা স্যার এই কম্পিউটারে বিষয়টাকে, কত মার্ক আসবে? আপনাদের কম্পিউটারে 15 মার্কের মতো আসার কথা। তো অনেক বেশি স্যার। ঠিক আছে, প্রায় জি কম্পিউটার থেকে 10 15 10 তো মাস্ট আসবেই। কারণ হলো আপনাদের কাজটা হলো কম্পিউটার রিলেটেড, এই জন্য কম্পিউটারের উপর অনেক বেশি নাম্বার থাকার কথা। কম্পিউটারকে গুরুত্ব দিবেন, তবে আমি কম্পিউটার খুব বেশি করব না, খুব বেশি পড়াবো না, কারণ পড়ানোর মতো কম্পিউটারে তেমন খুব বেশি কিছু নাই। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তবে কম্পিউটারকে আপনারা খুব বেশি গুরুত্ব দিবেন এই কারণে যে অল্প পরিশ্রমে বেশি রেজাল্ট পাবেন আপনারা কম্পিউটারে, এটুকু বলতে পারি। ঠিক আছে, স্যার স্যার কি কি পড়তে হবে এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে আমাদেরকে স্যার দিয়ে দিয়েন, আমরা ওগুলোর মধ্যে পড়বো। আমি আজকে মোটামুটি যেই আহ যেগুলো দিয়েছি এগুলো আসবে, এর বাইরে হলো শর্টকাট, কম্পিউটারের শর্টকাট। ঠিক আছে, এর বাইরে হলো শর্টকাট, শর্টকাট গুলা আপনারা অবশ্যই করবেন। আচ্ছা, দেখেন, আমি কি এখানে লিখবো কি কি আসবে সর্বপ্রথম, তাহলে এই ওভারভিউটা দিই, তাই না? এটা আমার মনে হয় ভালো হবে। জি জি। এই যে দেখেন, 1 নম্বরে কম্পিউটার আবিষ্কারের ইতিহাস থেকে কিছু আসতে পারে, 1 2টা প্রশ্ন আবিষ্কারের ইতিহাস। এখন আবিষ্কারের ইতিহাস বলতে কি, সর্বপ্রথম কোন কম্পিউটার আবিষ্কার হয়, এই যে আইসি যুক্ত কোন কম্পিউটার, ট্রানজিস্টর যুক্ত কোন কম্পিউটার, এই টাইপের আর কি। প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কোনটি, কত সালে আইসি আবিষ্কার হয়, আহ এই টাইপের একটা প্রশ্ন আসলেও আসতে পারে, আসে সাধারণত, আসে। ঠিক আছে, দ্বিতীয়ত, জি স্যার। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট আউটপুট ডিভাইস। স্যার ইনপুট সহকারী আউটপুট ক্যাশিয়ারে কেমন ডিভাইসে আসতে পারে? আপনারা, জি জি, সহকারী ক্যাশিয়ারে কম্পিউটারের উপর কত মার্ক আসতে পারে? সহকারী ক্যাশিয়ারেও 10-এর কাছাকাছি চলে আসবে, কারণ ক্যাশিয়ারের কাজও কিন্তু কম্পিউটারে ইনপুট দিতে হয়। তবে সবচাইতে কম্পিউটারের পল্লী বিদ্যুতে, মানে এই যে এই টাইপের পদগুলাতে সবচাইতে বেশি কম্পিউটারের কাজ হলো বিলিং সহকারীদের, শুধু কাজই কম্পিউটারে। ঠিক আছে, তো সুতরাং বিলিং সহকারীদের জন্য কম্পিউটার এতটাই গুরুত্বপূর্ণ, মানে অপরিসীম গুরুত্ব বহন করে বিলিং সহকারীদের জন্য। ঠিক আছে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমি আজকে এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, আমি গ্যারান্টি দিলাম 1 থেকে 2টা প্রশ্ন পাবেন। ঠিক আছে, জি স্যার। আমার কথা বুঝতে পেরেছেন? লিখে রাখেন, ইনপুট আউটপুট ডিভাইস থেকে আপনারা প্রশ্ন পাবেন পাবেন পাবেন, মাস্ট মাস্ট বি পাবেন। তারপরে 3 নম্বরে আসলে হার্ডওয়্যার সফটওয়্যার থেকে, হার্ডওয়্যার থেকে বিভিন্ন অংশ থেকে, সিপিইউর কাজ কি, বা এই সিপিইউর মেনিং থেকে আসে আর কি। বুঝতে পেরেছেন? জি অথবা স্যার। আসতে পারে ডেটা প্রসেস হয় কোথায়, এই টাইপের, বা মূল ইউনিট কি, কম্পিউটারের মূল ইউনিট কি, এই টাইপেরও কোশ্চেন আসে। কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো সফটওয়্যার। সফটওয়্যার থেকে কি টাইপের কোশ্চেন আসছে কেউ কি বলতে পারবেন না? আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন, আমি জানি পরীক্ষা দিয়েছেন, দিয়ে থাকেন। চাকরির পরীক্ষা আপনারা নিজেরাই পারবেন, কেউ বলতে পারবেন? যেমন মনে করেন, বলতে পারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই যে নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, বলতে পারে না? বলেন তো, জি সিস্টেম স্যার। সফটওয়্যার কোনগুলা আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা, কেউ বলতে পারবেন? আচ্ছা, আর কেউ ঢুকতে চাচ্ছে কিনা আমি একটু দেখি।
স্যার সিস্টেম সফটওয়্যার হলো অফার উইন্ডোজ যেটা, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো স্যার ওই যে যেগুলোতে কাজ করা যায় সাধারণত সফটওয়্যার অ্যাপস, যেরকম ফেসবুক, গুগল। একটু উদাহরণ দেন তো, একটা সিস্টেম সফটওয়্যারের উদাহরণ দেন আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দেন, কেউ যদি পারেন। স্যার সিস্টেম সফটওয়্যার হলো স্যার ওই যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, মানে যেটা কম্পিউটারের। উইন্ডোজ 7, 8, 9 যাই বলেন সেটা। অ্যান্ড্রয়েড, জি অ্যান্ড্রয়েড স্যার, কি জি স্যার, সিস্টেম সফটওয়্যার? জি স্যার অ্যান্ড্রয়েড সিস্টেম সফটওয়্যার। শিওর? আর অ্যাপ্লিকেশন, হ্যাঁ জি স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে হলো স্যার ওই যে আপনার অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম স্যার। অপারেটিং সিস্টেম কি বলেন তো? উইন্ডোজটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ও বলতে সেটা কেন, মানে কি বলে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না? জি স্যার, আচ্ছা, এগুলো বুঝে যেমন, তাহলে বলেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যেমন অ্যাডোবি ফটোশপ নাকি জি স্যার ইলাস্ট্রেটর, মাইক্রোসফট এক্সেল, কি বলেন, কি সফটওয়্যার, কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আচ্ছা, এই সফটওয়্যার থেকে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? আচ্ছা বলেন তো, মেকাফি কোন ধরনের সফটওয়্যার? মেকাফি, আবিরা? স্যার ম্যাকাফে আবার এগুলো কি স্যার সার্চ ইঞ্জিন নাকি? না না, অ্যান্টিভাইরাস স্যার। আচ্ছা, ঠিক আছে, তার মানে সফটওয়্যার থেকে আসবে, আসার সম্ভাবনা আছে। তারপরে আসেন আপনার, আর কোথা থেকে আসবে? বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, ফেসবুকের হেড অফিস কোথায়, এই টাইপের। আমার কথা বুঝছেন? বলেন তো, টিকটক এর প্রতিষ্ঠাতার নাম কি, কেউ বলতে পারবেন? না স্যার। কেন, টিকটক তো সবাই দেখে, একজনও মনে হয় বাদ নাই, স্যার বাদ টিকটক থাকার কথা নাই না। আমার, ফেসবুক একটা জানি, মার্ক জুকারবার্গ। ফেসবুক মার্ক জুকারবার্গ, আর টিকটকের হলো জাং ইয়েমিং। হ্যাঁ জি এটা স্যার, কোন দেশি জাং বলেন তো, ইয়েমিন। কোন দেশি বলেন তো? জাং স্যার ইয়েমিন। বানান, চায়না। স্যার এই নামের বানানটা একটু বলে দেন তো স্যার। চাইনিজ স্যার নাকি? ভাই, জাং, ঝোয়াকার অনুস্বার। আচ্ছা, এই যে দেখেন ভাই, এগুলা রাং, সব এখানে আছে। জাং ইমিং, জি স্যার। ও প্রতিষ্ঠা হয়েছে ঝাং। 2016 সালে, দেশ চীন। এগুলা সব আপনাদের ইয়াতে দেওয়া স্যার আছে, এইটা ওইটা নিয়ে এইটা টেনশন কি করার স্যার, দরকার নাই। স্যার এইটা কি কম্পিউটার উপরে আপনি কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট আপনি সবকিছু বানাইছেন নিজেই সুন্দর করে? হ্যাঁ, মোটামুটি বানাইছি। জি জি। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেমন মনে করেন গুগলের প্রতিষ্ঠাতা কে, ইউটিউবের প্রতিষ্ঠাতা কে, ইউটিউব কোন দেশি প্রতিষ্ঠান, তাদের প্রোডাক্ট কি, আইবিএম কি, এই টাইপের প্রশ্নগুলো থেকে আসার সম্ভাবনা থাকে, ধরে রাখেন একটা আসতে পারে। টোটাল যে 10টা আসবে বলছি। এরপরে আসেন শর্টকাট। শর্টকাট ভাই, এখানে আমি 5টা স্টার দিব, 5টা স্টার দিব, 5টা। এর জন্য, বিশেষ করে বিলিং সহকারীর জন্য, শর্টকাট থেকে আসবেই, মাস্ট আসবেই, ঠিক আছে, শর্টকাট থেকে আসবেই। মোটামুটি এগুলাকে আপাতত আমল করেন, ঠিক আছে। স্যার, স্যার একটা কথা বলতাম। জি জি জি, বলেন। স্যার যেগুলো একবারে আপনার কাছে মাস্ট ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো যদি আপনি আমাদের 2 স্টার বা 3 স্টার করে দিয়ে দিতেন শীটটার মধ্যে, যেগুলো একটু বেশি পড়বা, বেশি ইম্পর্টেন্ট। এইটা একটু অপেক্ষা করেন, আপনি অ্যাপস এর মধ্যে 3 স্টার 4 স্টার পাবেন, বুঝতে পারছেন? সিস্টেমটা করা জি হচ্ছে, জি জি। ও আচ্ছা সিস্টেমটা আচ্ছা করা স্যার। হচ্ছে। এই যে দেখেন, আমি এখন যেমন মনে করেন, দেখেন, স্যার আপনারা বলতেছেন যে সফটওয়্যারটাকে কতটুকু আপডেট করছি, আপনারা একটু দেখেন। আপনারা এই জিনিসটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, সফটওয়্যার ভিত্তিক করার কারণ কি, ধরেন আপনি কোথাও যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ভার্সিটিতে যাচ্ছেন, বা কোথাও যাচ্ছেন,
কি করবেন, স্যার মোবাইলটা বাইর করে আস্তে আস্তে ওইখানে যাইয়া একটু একটু প্র্যাকটিস করেন। এই যে দেখেন আপনাদের জন্য কি করা হচ্ছে, আজকেও প্রায় 96,000 ডেটা ইনপুট দেওয়া হয়েছে সফটওয়্যারে। এই যে দেখেন এখানে যান, দেখতে পাচ্ছেন অল সাবজেক্ট, এখানে ম্যাথ দেন শুধু ম্যাথ চলে আসবে। জেনারেল নলেজ দেন, এখানে শুধু জেনারেল নলেজ চলে আসবে। বাংলা গ্রামার, সব বাংলা গ্রামার চলে আসবে। ইংলিশ গ্রামার, ইংলিশ, জেনারেল সায়েন্স, আইসিটি। এই আইসিটির এখানে 2890টার মতো কোশ্চেন আছে। কেউ পারবেন এই 2890টা শেষ করতে? এই 2890টা আপনার শেষ, 2899টা, প্রায় 2900। এই 2899টা আপনার শেষ করতে হবে না, এখান থেকে বেছে বেছে জাস্ট 5 থেকে 700 কোশ্চেন শেষ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে স্যার কোনগুলো আপনাদের পড়বো স্যার? আইসিটিতে আর, হ্যাঁ হ্যাঁ, স্যার কোন 500 700 পড়বো এটা তো আমরা কিভাবে বুঝবো? আমি দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিব বলতে এখানে 3 স্টার মানে ইম্পর্টেন্সের ভিত্তিতে এখানে স্টার আসবে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার। যদি 2 স্টারে ক্লিক করেন সবগুলা 2 স্টারের গুলা আসবে, 3 স্টারের গুলা 3 স্টারে আসবে আর কি। আমার কথা ও বুঝতে ও পেরেছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা জি স্যার, কোরিয়ান, ওই কাজটা কোরিয়ান স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখেন এটাকে আপনি এখন দেখতেছেন যে এটা কি মোডে আছে, দেখেন তো, রিড মোডে আছে। রিড মোডে হলে তো আপনার উত্তর জানা দরকার, তাই না? এরপরে আপনি জি যে স্যার। ধরেন এখান থেকে কিছু মুখস্থ করলেন, এখানে সবগুলো উত্তর কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখন আপনি যাবেন প্র্যাকটিস মোডে, এখানে কোনো উত্তর দেওয়া নাই। কিন্তু আপনাকে যেমন সাপোজ একটা কথা, এখানে আপনি ক্লিক করলেন, সঠিক উত্তর হলে ঠিক আছে, এই যে সঠিক উত্তর, আপনার সঠিক উত্তর দেখাইছি। বুঝতে পারছেন? এই সিস্টেমটা বুঝতে পারছেন? জি 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 স্যার। স্যার এই হ্যাঁ, কোশ্চিন গুলো বা আপনার এই সফটওয়্যারের, জি জি বুঝতে পারছি স্যার, এগুলো কি বিলিং সহকারীর জন্য বেশি ইম্পর্টেন্ট নাকি স্যার অল চাকরির জন্য আপনি করছেন এগুলো একসাথেই? অল চাকরির জন্য। তবে এখানে মজার বিষয় হলো এই যে এখানে যত ডেটা ইনপুট দেওয়া হয়েছে তার মধ্যে একটা ডেটাও নাই যে কোনো চাকরির পরীক্ষায় আসে নাই। যেগুলো আসছে ঠিক এগুলাই এখানে দেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার। জি জি। আর স্যার আরেকটা জিনিস দিব আপনাদের জন্য, রেডি করছি যে এই পর্যন্ত পল্লী বিদ্যুতে যত পরীক্ষা হয়েছে তার মধ্যে 40টা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন প্রায় 40টা আমি কালেক্ট করেছি। এগুলা আপনারা একদম হাফেজ হয়ে যাবেন, ঠিক আছে? স্যার বিলিং সহকারীর পূর্বে কোনো কোশ্চিন নাই যে বিলিং সহকারীর কোশ্চিন গুলো আপনি যদি দিতেন? বিলিং সহকারীর একটা না দুইটা আছে মনে হয়, দেখতে হবে। আমি যে 40টা কালেক্ট করছি এর মধ্যে মনে হয় দুইটা আছে, দেখতে হবে আমার। বুঝতে পেরেছেন? স্যার আগে, স্যার আগে কি বিলিং সহকারীর কোনো পরীক্ষা হয়নি? হয়েছে, ওই যে কাজ নাই মজুরি নাই এগুলা। স্যার ও, ওইগুলা তো মনে হয় এইরকম স্যার করে সহজ স্যার, হয়েছে, স্যার স্থায়ী জি জি জি। ভিত্তিতে কিন্তু কোনো, এখন তো কঠিন হবে। আর স্যার একটা আগের যে কোশ্চেন ছিল ম্যাথ। পরীক্ষাগুলো হয়েছে স্যার ওইগুলা তো মনে হয় স্যার সহজ হয়েছে, আর এখন তো স্যার স্থায়ী, এটা তো অনেক কঠিন হবে মনে হয়। এইটার জন্য অস্থায়ীর তুলনায় কিছুটা কঠিন হবে, ঠিক আছে? অস্থায়ীর তুলনায় কিছুটা কম্পিটিশন বেশি হবে এখানে স্থায়ীর জন্য। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় চলে যাই, মূল আলোচনায় স্যার চলে যাই, ঠিক আছে? এখন আমরা দেখবো স্যার কম্পিউটার। ম্যাথের একটা কথা ছিল। জি জি জি, স্যার এই যে বলেন। ম্যাথ, ম্যাথ তো স্যার হচ্ছে এই যে আপনি যে প্রোগ্রামটা করছেন ওখানে তো সব ইংলিশে ম্যাথ, আসলে মানে পরীক্ষায় কি ইংলিশেই আসবে? কোথায় কোথায় প্রোগ্রামটা করছি ইংলিশে ম্যাথ এই দেখলেন যে আপনি? হচ্ছে, এই যে কেবল দেখলাম না যে রিড মোড তারপরে প্র্যাকটিস মোড, এখানে এই যে যে ম্যাথ। যে যে যে, ও দেখেন তো, এখন এই প্রথমটা হলো √100 কত, 69, হ্যাঁ, এইটা সমান কত এটা বলছে। এই যে দেখেন এটা কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা বাংলা না? স্যার মানে আপনার কি এটা মানে আমাদের অ্যাপ্লিকেশন যখন আছে? দেখলাম ইংলিশে ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা ইংলিশে ছিল, আপনার আমি সন্ধ্যায় ওয়েবসাইটের যখন, অ্যাপ্লিকেশন আছে? অ্যাপ্লিকেশন এখনো অ্যান্ড্রয়েডে পাবলিশ করি নাই ভাই। এই ওয়েবসাইটটা মূলত আমি মূল স্ট্রাকচারটা তৈরি করছি 3 দিনে, বুঝতে হবে। এখনো পর্যন্ত যে ওয়েবসাইটটা এইভাবে এত স্মুথলি চলতেছে, এটা সুক্রিয়া। এটার পিছনে তো কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে দেখেন এগুলো সবগুলো বাংলা, সবগুলো বাংলা, দুই একটা ইংলিশ। ইংলিশ সাধারণত আসে কোথায় জানেন? ওই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে কিছু আসে, আর ওই ব্যাংকে ইংলিশ টাইপের কোশ্চেন আসে। এ দেখছেন এটা কত বেশি ইম্পর্টেন্ট, এটা এই টাইপের বলছিলাম মনে আছে জি স্যার। ওই ম্যাথের ক্লাসে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মূল স্যার আলোচনায় আর চলে আসি। একটা কথা
স্যার গতদিনে যে পরীক্ষাটা হয়েছিল, মানে আপনার সফটওয়্যারে যে টাইমের মধ্যে যে আপনি মার্ক নাম্বার দিছিলেন ওরকমের স্যার অনেক ভালো, যে মানে একদম মুখস্থ হয়ে যায় একটু অপেক্ষা করেন না, একটু ওরকম। অপেক্ষা করেন। আরো কত নতুন নতুন সুন্দর সিস্টেম হবে, মানে আপনাদেরকে আমি মুখস্থ করাইয়া ছাড়বো। আমি মানে সিস্টেমে আপনাদেরকে মুখস্থ করাইয়াই ছাড়বো, এটা শিওর থাকেন। বুঝতে পারছেন? সুতরাং আপনারা এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আপনারা টেনশন করার কোনো সুযোগ নেই। স্যার ওই একটা যে কথা বলতেন স্যার। ভর্তি হয়েছেন, আপনারা জাস্ট আমার কথা শুনবেন, বাকি পড়ানোর দায়িত্ব আমার। ঠিক আছে, এই কথা আমি বলতে পারি। স্যার আচ্ছা, জি বলেন। স্যার ওই যে ইংলিশ এবং বাংলাতে স্যার মেমোরাইজিং যে পার্টটা আছে না, জি যেরকম বাগধারা, সমর্থক শব্দ, এগুলো যদি স্যার প্রতিদিন আমাদেরকে কিছু পড়া দিতেন। ভাই, আমি আস্তে আস্তে আগাই না, আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়েন, আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়েন, ওইভাবে আগান। আমি যেভাবে পরীক্ষা দিয়ে অ্যাসাইনমেন্ট দিই সেভাবে করেন, ইনশাল্লাহ সফল হবেন। ঠিক আছে, আমি জানি না চাকরি হবে কিনা, তবে যদি 100% আমি যেভাবে ফলো করতে বলি, ফলো করলে আপনারা পরীক্ষায় টিকার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখন তো মূল আপনাদের সাথে মূল শুরু হয়ে যাবে হলো 1 তারিখ থেকে। এই যে যে ক্লাসগুলো আমি করাচ্ছি, সেই ক্লাসগুলোর আবার রিপিট কিন্তু আমি 1 তারিখ থেকে করবো। 1 তারিখ থেকে আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে এত কথাও হয়তো বা বলতে দিব না। বুঝতে পারছেন? আর একটু যখন কথা বলবেন তখন কিন্তু 1 তারিখের পর থেকে হবে মূল, মানে ক্লাসগুলা। এগুলা তো এখন তো জাস্ট ধরে নিতে পারেন প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এই যে দেখেন, কম্পিউটার, কম্পিউটার শব্দটি এসেছে কোথায় থেকে? কম্পিউট থেকে। কম্পিউট থেকে আমরা এখানে একটু ইংলিশটাও পড়ে নিব। সেটা হলো কম্পিউট, কম্পিউটার হলো গণনা করা। কম্পিউট শব্দের অর্থ হলো কি? গণনা করা। আর আমরা নাউনে পড়েছি, ওই যে যার শেষে ইয়ার ওয়ার ইউআর ইউআর এগুলা থাকে সেগুলা নাউন। এটা হলো কি? কম্পিউটার হলো বার, কম্পিউটারের সাথে ইয়ার যুক্ত করছে, সেটা হলো কি? কম্পিউটার। নাউন, কম্পিউটার হয়েছে যে গণনা করে। তার মানে কম্পিউটারের মূল কাজ প্রথমে ছিল কি? গণনা করা। এই কম্পিউটারটার এই উদ্ভব কোথা থেকে হয়েছে? সর্বপ্রথম হলো অ্যাবাকাস। সর্বপ্রথম গণনা যন্ত্র হলো কি? অ্যাবাকাস। চীন দেশে 3000 সালে ব্যবহার শুরু হয় এটি হতে। এটি হাত দিয়ে পরিচালিত একটি যান্ত্রিক গণনা যন্ত্র। আপনারা কি অ্যাবাকাস দেখেছেন কখনো? না স্যার। আচ্ছা, অ্যাবাকাস দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, অ্যাবাকাস, তারপরে আমি প্রয়োজনে অ্যাবাকাস সার্চ দিয়ে দেখাই দিব। এরপরে আসেন নেপিয়ার বোনস গণিত, এই কি স্কটিশ গণিতবিদ নেপিয়ার এটি আবিষ্কার করেন 1617 সালে। এটি গুণ ভাগ করতে সহজ হতো এটির মাধ্যমে। এটা একটা যন্ত্র, তবে এইটা এইখান থেকে প্রশ্ন কখনোই আসে নাই। ইতিহাস হিসেবে আমরা এটা জানবো। যান্ত্রিক গণনা করার এর পরে দ্বিতীয় ধাপে আসছে কি? প্যাসকেলিন। প্যাসকেলিন আবিষ্কার করছে কে? 1642 সালে ফরাসি বিজ্ঞানী ব্লেজ প্যাসকেল এটি আবিষ্কার করেন। এটি যোগ ও বিয়োগ করতে পারতো। লিবনিজ হুইল। লিবনিজ হুইল আবিষ্কার করেন কে? 1671 সালের জার্মান গণিতবিদ কি? গটফ্রিড লিবনিজ গুণ ও ভাগ করার জন্য এই যন্ত্র আবিষ্কার করেন। এই যে লিবনিজ, এই লিবনিজের গণিতের ক্ষেত্রে লিবনিজের অবদান অনেক বেশি। ঠিক আছে, লিবনিজ হুইল আবিষ্কার করেন কে? গটফ্রিড লিবনিজ। এটা গুণ ভাগ করতে পারতো যান্ত্রিক ভাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি যান্ত্রিক ভাবে করতে পারতো। লিবনিজ হুইল। হুইল না, লিবনিজ। বিজ্ঞানিকের নাম লিবনিজ হুইল না। লিবনিজ হুইল হলো যন্ত্রের নাম। ঠিক আছে, ও এখন আসেন সরি স্যার। সর্বপ্রথম হলো কম্পিউটারের ভিত্তি। আধুনিক কম্পিউটারের ভিত্তি সর্বপ্রথম করে হলো চার্লস বেবেজ। এইখান থেকে পরীক্ষায় আসা শুরু হয়েছে, এই জন্য তাকে কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার বলা হয়। ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? চার্লস বেবেজ। চার্লস 1822 সালে বেবেজ। তিনি ডিফারেন্স ইঞ্জিন নামে
একটি মেশিন তৈরি করেন। 1837 সালে এটাকে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন পরিকল্পনা করেন, যার বর্তমান নাম হলো কি কম্পিউটার। ঠিক আছে, তার মানে 1837 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন পরিকল্পনা, যা বর্তমান কম্পিউটার এ রূপ পেয়েছে। এটা কে করছে? চার্লস বেবেজ। খুব ইম্পর্টেন্ট। এরপরে হলো 1837 সালে। তারপরে দেখেন এই যে এইখানে ইনিয়াক। এখন আসেন ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার। ইনিয়াকের মিনিংটা কেউ কি এর আগে জানতেন? ইনিয়াক খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কম্পিউটার হলো, প্রথম প্রজন্মের কম্পিউটার হলো কি ইনিয়াক। প্রথম প্রজন্মের কম্পিউটার হলো কি ইনিয়াক। এই যে দেখেন, এখন আমি লিখে নিচ্ছি প্রজন্মটা, আমি আরো ভালো করে বুঝাবো আপনাদেরকে। এটি সর্বপ্রথম আবিষ্কার হলো 1946 সালে জন মুক্লিও জে প্রেসফার এটি নির্মাণ করেন। বিজ্ঞানীর নামটা এবং সালটা একটু মনে রাখার চেষ্টা করিয়েন। এটি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। যদি বলা হয় যে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, সর্বপ্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো কি ইনিয়াক। ঠিক আছে, এই যে দেখেন প্রথম প্রজন্মের কম্পিউটার গুলোর নাম লিখে দিচ্ছি। এটা লেকচার শিটে নাই, আমি লিখে দিচ্ছি। এই যে দেখেন প্রথম প্রজন্মের কম্পিউটারের নাম হলো কি মার্ক ওয়ান। মার্ক ওয়ান ইউনিবেক, এন বড় হাতের দি, ইউনিবেক, ইনিয়াক, মার্ক ওয়ান, ইউনিবেক, ইনিয়ার, আইবিএম 650, আইবিএম 704। এগুলা মুখস্থ রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, মার্ক ওয়ান, ইউনিবেক, ইনিয়াক, আইবিএম 650, আইবিএম 704, এগুলো হলো প্রথম প্রজন্মের কম্পিউটার। এগুলো হলো কি প্রথম প্রজন্মের কম্পিউটার। এই যে দেখেন প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বলি। প্রথমত হলো প্রচুর কি বিশাল আকৃতির, প্রচুর তাপ উৎপন্ন হয়, অনেক বেশি বিদ্যুৎ খরচ হতো এবং ধীরগতির ছিল। ঠিক আছে, ধীরগতির ছিল। প্রথম প্রজন্ম ছিল কি 1940 থেকে 1956। এই জিনিসটার উপর আমি স্টার দিলাম। প্রথম কম্পিউটারের প্রথম প্রজন্ম কত সাল থেকে কত সাল পর্যন্ত? কম্পিউটারের প্রথম প্রজন্ম কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রজন্মের কম্পিউটার গুলোর নাম অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। ঠিক আছে, দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কি? দ্বিতীয় প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য কি? দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর সংযোজিত হয়, ট্রানজিস্টর সংযোজিত হয়। প্রধান বৈশিষ্ট্য হলো কি ট্রানজিস্টর। আর প্রথম প্রজন্মে ছিল কি ভ্যাকুয়াম টিউব। এই জিনিসগুলা আপনারা হয়তো এত ইন ডিটেলস পড়ার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন যে প্রথম প্রজন্মের প্রযুক্তি হলো ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি হলো কি ট্রানজিস্টর। এই যে দ্বিতীয় প্রজন্মের মেয়াদকাল ছিল কত? 1956 সাল থেকে 1963 সাল। ছোট আকৃতি, এটা কি এই যে আগের থেকে আকৃতি ছোট হয়ে গেছে, কম তাপ উৎপন্ন হয়েছে, বেশি নির্ভরযোগ্য হয়ে গেছে, বেশি নির্ভরযোগ্য হয়েছে। ঠিক আছে, এই যে আরেকটা জিনিস লিখে রাখেন, দ্বিতীয় প্রজন্মে হলো টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারতো। আমি লিখে দিব টেলিফোন এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারতো, ট্রান্সফার করতে পারতো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্ম, আচ্ছা প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, 0110 এরকম আর কি, 0 আর 1। ঠিক আছে, সরাসরি মেশিনের ভাষা, অন্য কোনো ভাষায় তারা বুঝতো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, খুব ভালো করে এগুলা করতে হবে। দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারতো। আরো একটা বৈশিষ্ট্য আছে কি, সেটা হলো অ্যাসেম্বলি ভাষা ইউজ করতো। দ্বিতীয় প্রজন্মে অ্যাসেম্বলি ভাষা ইউজ করতো। একটা হলো প্রবল আর কি
ফর টার্ন। দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো কবল এবং ফরট্রান। ঠিক আছে, একটু উঁচু ভাষাতে গেল। আচ্ছা, তারপরে তৃতীয় প্রজন্ম মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় প্রজন্ম মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তৃতীয় প্রজন্মের, আচ্ছা কেউ যেন মেসেজ দিচ্ছে, মেসেজ। আচ্ছা, শোনা যাচ্ছে না? জি স্যার। শোনা, আচ্ছা, যদি জি ক্লিয়ার শোনা স্যার। যায় তাহলে ওকে। তার মানে দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য আমাদের শেষ। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কি কি? ইন্টিগ্রেটেড এই যে দেখেন, সার্কিট। আইবিএম, আইবিএম 1401, আবার আইবিএম কি আছে, 1400 আছে, 1400 আইবিএম 1400 স্যার। আছে, আইবিএম 1400, 1401, আইবিএম আইবিএম, 1400 আইবিএম 1400। 1600 লিখে রাখেন, আইবিএম 1600, আইবিএম 1620, 1620। স্যার এগুলা এগুলা কি আচ্ছা, তৃতীয় স্যার প্রজন্মের স্যার? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়, দ্বিতীয়, এগুলা কি আমি স্যার লিখে দিচ্ছি, তৃতীয় প্রজন্ম? দ্বিতীয়, দ্বিতীয় দ্বিতীয়। আইবিএম স্যার এগুলো কি স্যার 1400। আমরা পাবো না পরে? স্যার এগুলো কি এই যে লিখা নাই আপনার এখানে? এই শীটে লেখা নাই, তবে পাবেন, আমি শীটটা কারেকশন করে অবশ্যই দিব। এইখানে সবগুলা লেখা নাই, দুই চারটা লেখা আছে আর কি। এগুলো হ্যাঁ স্যার এনাফ। আপনি কারেকশন তারপরও করে দিয়েন। স্যার এভাবে স্যার আমরা নোট হুম, করে এখানে বুঝতে পারতেছি না, এই মুহূর্তে মাঝে মাঝে লেখা বোঝা যায় না, ধরতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি লিখে দিব, ঠিক আছে। আচ্ছা এছাড়া স্যার। এখানে আছে, আমি তারপরে বলছি, আইবিএম 1400, আইবিএম 1401, 1600, আইবিএম 1620, তারপরে হলো সিডিপি, সিডিপি 1604, এনসিআর 300। এগুলো হলো দ্বিতীয় এগুলা স্যার প্রজন্মের দ্বিতীয় কম্পিউটার, প্রজন্মের। দ্বিতীয় প্রজন্মের। তারপরে আসেন তৃতীয় প্রজন্মের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইম্পর্টেন্ট তখন স্যার। আইসির ব্যবহার শুরু হয়। তখন কি শুরু হয়? আইসির ব্যবহার শুরু হয়। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কি শুরু হয়? আইসির ব্যবহার। আচ্ছা, আইসি আবিষ্কার করে কত সালে? আইসি আবিষ্কার হয়, এই প্রশ্নটা অনেকবার আসে। আইসি আবিষ্কার হয়, এটা একটু লিখে রাখেন, আইসি। কত সালে বলতে পারবেন কেউ? না স্যার। 1947 সালে মূলত আইসি আবিষ্কার হয়। আইসির ফাইনালি বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হয় হলো 1948 সালে। ঠিক আছে, সরি, আমার মনে হয় এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা তো আইসি না, ট্রানজিস্টর। আইসি হলো 71 সালে, আইসি হলো 71 সালে, ট্রানজিস্টর হলো 47 সালে, জন কেলভি আবিষ্কার করে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি সব আপনাদেরকে দিয়ে দিব। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের আকার আরো ছোট হয়, দ্রুত হিসাব করতে পারে, নির্ভরযোগ্য হয়। ঠিক আছে, এই প্রজন্মের কম্পিউটার হলো আইবিএম সিস্টেম 360, পিডিপি 8, আইবিএম পিডিপি 8। এছাড়াও আরো আছে। স্যার বর্তমানে কত প্রজন্ম চলে স্যার? পঞ্চম প্রজন্ম। এই যে দেখেন, আইবিএম 1620, যে কম্পিউটারটা আইবিএম 1620, এটা হলো প্রথম মেইন ফ্রেম কম্পিউটার, যা কি বাংলাদেশের প্রথম মেইন ফ্রেম কম্পিউটার হলো আইবিএম 1620। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম মেইন ফ্রেম কম্পিউটার হলো কি? আইবিএম 1620, আইবিএম 1620, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা আসে। আচ্ছা, তারপরে এরপর হলো 1971 সাল থেকে শুরু হলো মাইক্রো প্রসেসর, প্রসেসর পার্সোনাল কম্পিউটার সাশ্রয় বহনযোগ্য শুরু হলো। এরপরে এগুলো হলো অ্যাপেল সিরিজ শুরু হলো, আইবিএম এবং পিসি। আমরা এখন চতুর্থ প্রজন্ম চলতেছে কি, এখনো পর্যন্ত কিন্তু চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারই চলতেছে। এখন বলতে পারেন যে চতুর্থ কিভাবে আর পঞ্চম কিভাবে, এখন তো সম্পূর্ণ এআই চলে আসছে। এআইটাই মূলত পঞ্চম প্রজন্মের
পদার্পণ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, গেল। তারপরে হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মে হলো এআই, কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষা বোঝা এবং মেশিন লার্নিং এ সহজ। এই যে ভবিষ্যতে যে কম্পিউটার গুলো আসবে সেগুলার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, নিজস্ব ল্যাঙ্গুয়েজে কাজ করবে। আপনি বাংলা ভাষায় কথা বললেও সে বুঝতে পারবে। যেমন মনে করেন এখন আপনি কি করেন, গুগল রে বলেন, মানে কোনো একটা কিছু বললে সে কিন্তু সার্চ করে নিয়ে আসে, আপনার কিন্তু ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইভাবে লিখতে হয় না, ও কিন্তু বুঝে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, কাজের উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়? কম্পিউটারকে ভাগ করা হয় হলো তিন ভাগে। কাজের উপর ভিত্তি করে কম্পিউটারকে ভাগ করা হয় তিন ভাগে। একটা হলো অ্যানালগ কম্পিউটার, আরেকটা হলো কি ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল, আরেকটা হলো হাইব্রিড হাইব্রিড কম্পিউটার। কম্পিউটার। ঠিক আছে? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার আর হাইব্রিড কম্পিউটার। এখন আসেন, অ্যানালগ বলতে কি বোঝায়, অ্যানালগ কোথায় থেকে এসেছে? অ্যানালগ হলো যে অ্যানালজি থেকে এসেছে, যেটা হলো গ্রাফ বা কাঁটার মাধ্যমে দেখায়। যেমন মনে করেন আপনি একটা মিটারের মধ্যে ধরেন ওজন মাপার মিটারে কয় কেজি এইভাবে আছে, এই একটা কাঁটা দিয়ে যেটা দেখায় সেটাই হলো অ্যানালগ। তেমনি কম্পিউটারের ডেটা গুলা, যেই কম্পিউটারে কি দেখাইতো, অ্যানালগ ডেটা দেখাইতো, একটা গ্রাফ আকারে দেখাই দিত, সেটা হলো কি অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে? ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার শব্দটা, ডিজিটাল শব্দটা এসেছে হলো ডিজিট থেকে। এখন বল, ডিজিট থেকে, শূন্য এক দুই এগুলা, যেগুলা সরাসরি ডিসপ্লেতে ডিজিট দেখানো শুরু হলো সেগুলাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে? সেগুলোকে বলা হয় কি ডিজিটাল কম্পিউটার। এইখান থেকেই আধুনিক কম্পিউটারের শুরু। আধুনিক সব কম্পিউটারই কিন্তু ডিজিটাল কম্পিউটার। আপনার হাতের সামনে যে কম্পিউটারটা আছে সেটাও কিন্তু ডিজিট আকারে সবকিছু দেখায়। ঠিক আছে? আরেকটা হলো যে হাইব্রিড কম্পিউটার। এটা হলো হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে তৈরি করা হয়। যেমন হাসপাতালের আইসিইউ তে ব্যবহৃত যন্ত্রপাতি। ও, আশা করি আশা করি বুঝতে পারছেন। এখন আসেন ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ। ডিজিটাল কম্পিউটারকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? সাধারণত চার ভাগ। চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সুপার কম্পিউটার, আরেকটা হলো মেইন ফ্রেম কম্পিউটার, একটা হলো মিনি কম্পিউটার, আরেকটা হলো মাইক্রো কম্পিউটার, আরেকটা হলো কি মাইক্রো কম্পিউটার। আরে ক্লাস, আচ্ছা আপনারা এটা একটু দেখেন, আমি 5টা মিনিট বিরতি নিচ্ছি, হ্যাঁ?